সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে সমিশের আরো একটি ইতিহাস ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো ইতিপূর্বে আমরা ইলতুৎমিশ নিয়ে অনেকটাই আমাদের আলোচনা সম্পন্ন করেছি। আজকে ইলতুৎমিশ অ্যাজ এ রুলার কিরকম ছিলেন সেটা আমরা একটা মূল্যায়ন করব এবং সেই সঙ্গে ইলতুৎমিশের যে বিভিন্ন দিক ছিল শাসনের, যেমন শাসন ব্যবস্থা, সেই সঙ্গে উনার যে আ সাম্রাজ্যের সুলতানির যে রাজতান্ত্রিক নীতি, আদর্শ সেগুলি নিয়েও একটা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। যদিও এই অংশটা অনেকটাই বড়, কিন্তু আমরা সেই ডিটেইলস এ যাব না। নোটসে দেওয়া আছে। আপনাদের সঙ্গে যখন পিডিএফটা শেয়ার করা হবে, তখন পিডিএফ এ আপনারা দেখে নেবেন জিনিসটা কি আছে। আমি শুধুমাত্র আজকে বাছাই করে যে শাসনতান্ত্রিক ব্যবস্থা এবং সেই সঙ্গে দিল্লির আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান বা আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি দিল্লির এবং অন্যান্য যে সমস্ত দিকগুলি আছে, যেমন অর্থনৈতিক দিকের মধ্যে কিছু মুদ্রা প্রবর্তন করেছিলেন উনি, সেগুলির উপরে আমি আজকে জোর দিয়ে ক্লাসটা শেষ করে দেব এবং আশা করি আজকে ইলতুৎমিশ নিয়ে ক্লাস করার পরে আপনাদের ইলতুৎমিশ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং পরীক্ষায় যেখান থেকেই প্রশ্ন আসুক আপনারা তার উত্তর দিতে সমর্থ হবেন। ঠিক আছে? তো মূল্যায়ন। মূল্যায়নের মধ্যে এখানে একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে। কিন্তু কেন আমি লিখেছি? যদি প্রশ্ন খুব টাফ হয়, যেহেতু 100% আমরা কভার করার চেষ্টা করছি। যদি কোনো কারণে প্রশ্ন টাফ হয়, তখন আমরা কি করব? যে এগুলি আমাদের দরকার পড়বে। কারণ কি অনেক সময় প্রশ্ন আসে একটা লাইন দিয়ে যে, "কোন ঐতিহাসিক কার সম্পর্কে এ কথাটা বলেছেন?" ঠিক আছে? কার সম্পর্কে বলেছেন বা কোন ঐতিহাসিক বলেছেন, উদ্ধৃতি দিয়ে প্রশ্ন আসতে পারে। ঐতিহাসিকের বিভিন্ন মন্তব্য দিয়ে যদিও আসে না, কিন্তু যদি প্রশ্ন খুব কঠিন হয়, আমরা জানি যে কম্পিটিশন এখন আস্তে, আস্তে বাড়ছে। সুতরাং আমাদের সব অবস্থার জন্যই কিন্তু প্রিপেয়ার বা প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে? তো ইলতুৎমিশকে দিল্লির তুর্কি সুলতান বা দাস বংশীয় সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হয়। ঠিক আছে? আমরা জানি। এবার ডক্টর রমেশচন্দ্র মজুমদার একজন ঐতিহাসিক, তাকে আদি তুর্কি সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে কিন্তু বিবেচনা দিয়েছেন বা অভিহিত করেছেন। মনে রাখতে হবে এটা যে রমেশচন্দ্র মজুমদার বলেছেন কিন্তু যে আদি তুর্কি সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে? এইবার এই লাইনটা খুব জরুরি পড়ার লাইনটা। অনেকের মতে তিনি হলেন দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা। আমরা জানি যে দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক এবং ১২০৬ খ্রিস্টাব্দে। কিন্তু যখন প্রশ্ন করা হয় যে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? তখন কিন্তু তখন কিন্তু আমাদের ইলতুৎমিশের নামটা লিখতে হয়। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে কিন্তু আমরা লিখব প্রকৃত প্রতিষ্ঠাতা কি লিখব? শামসুদ্দিন ইলতুৎমিশ। ঠিক আছে? এবার দেখো সেইম জিনিস আবার ঘুরে ফিরে আসছে। এগুলো আমরা আগে আলোচনা করে নিয়েছি। ঐতিহাসিক ল্যান্ডপুল উনি কি অভিমত দিচ্ছেন? যে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। এবার যদি প্রশ্ন ঘুরিয়ে আসে যে দিল্লি সুলতানের যে দাস বংশ আছে তার প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ। এই মন্তব্য কোন ঐতিহাসিক করেছেন? প্রকৃত প্রতিষ্ঠাতা, ঠিক আছে? তো এ ট্রু ফাউন্ডার অফ দ্য স্লেভ কিংস এটাও কিন্তু হলো শামসুদ্দিন ইলতুৎমিশ। সেই সঙ্গে কিন্তু আবার ডক্টর ঈশ্বরী প্রসাদও কিন্তু ইলতুৎমিশ হলেন দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এই মন্তব্য করেছেন। ঠিক আছে? তাহলে আমরা ২ জন ঐতিহাসিক পেয়ে গেলাম। ওকে? তারপর ডক্টর আর.পি. ত্রিপাঠী কি বলেছেন? উনি বলেছেন যে, ভারতে সার্বভৌম মুসলিম রাষ্ট্রের সূত্রপাত ঘটেছে ইলতুৎমিশের আমল থেকেই। কুতুবউদ্দিনের রাজ্য জয় করেছিলেন কিন্তু তা সুসংগত করতে পারেননি। আগেও আমরা বলেছি যে কুতুবউদ্দিন রাজ্য জয় করে একটা চারাগাছ লাগিয়ে গিয়েছিলেন। বরং আরাম শাহের সময় কি হচ্ছে? আরাম শাহের সময় কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে। আরাম শাহের সময় অলরেডি কিছু অঞ্চল তাদের ক্ষমতা থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু ইলতুৎমিশ সেগুলিকে পুনরুদ্ধার করছেন, হস্তচ্যুত যেগুলি হয়েছিল এবং দিল্লি সুলতানের যে বীজ লাগিয়ে গিয়েছিলেন আমাদের কুতুবউদ্দিন, সেই বীজ থেকে চারাগাছটাকে কিন্তু উনি রক্ষা করেছিলেন এবং একটা বিশাল মহিরুহে কিন্তু পরিণত করেছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ এবং এই জায়গায়
সুলতানিকে রক্ষা এবং সুদৃঢ় যে করেছেন এই জায়গায় কিন্তু তার আসল কৃতিত্ব এবং এই জায়গায় কিন্তু তাকে মূল্যায়ন করে আমরা কিন্তু তাকে সবচাইতে বেশি নম্বর দিয়ে থাকি বা সবচাইতে বেশি কৃতিত্ব দিয়ে থাকি। ঠিক আছে? যেটা আমি বলেছি সেটাই আছে এখানে। আচ্ছা। এখানে কয়েকটা পয়েন্টস আছে জাস্ট আলোচনা করে দিই। যে বংশানুক্রমিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাটা কিন্তু উনার সময় থেকেই হয়েছে। ইলতুৎমিশের সময় থেকেই হয়েছে। ঠিক আছে? যে ডক্টর এ.কে. নিজামী বলেন যে ইলতুৎমিশ ভারতে মুসলিম অধিকৃত অঞ্চলের জন্য কি দিয়েছিলেন? একটা রাজধানী দিয়েছিলেন। ঠিক আছে? তারপর দিয়েছিলেন গজনী ও ঘুরের অধীনতা থেকে মুক্ত করেছিলেন। আমরা দেখেছি তাজউদ্দিন ইলদুসকে হারিয়েছিলেন উনি। সেই সঙ্গে উনি কি করেছিলেন? খালিফার কাছ থেকে যে অনুমোদন লাভ করেছিলেন। সেজন্য কিন্তু দিল্লি সুলতানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গজনী এবং ঘুরের অধীনতা থেকে কিন্তু মুক্তি পেয়েছিল। ঠিক আছে? এবং আমরা জানি যে খলিফার স্বীকৃতি আমি বলে দিয়েছি। একটি রাজতান্ত্রিক শাসন ব্যবস্থাও দিয়েছিলেন এবং তুর্কি আমিরদের দ্বারা গঠিত একটি শাসক শ্রেণী দিয়েছিলেন। তুর্কি আমিরদের দ্বারা গঠিত যে শাসক শ্রেণী ছিল সেটাকে বলা হয় তুর্কানে চাহালগানি। খুব ইম্পোর্টেন্ট তুর্কানে চাহালগানি বা ৪০ চক্র আমরা পড়ব। রাজিয়া যখন পড়ব তখন আমাদের লাগবেই লাগবে। তুর্কানে চাহালগানি আমাদের লাগবে। খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তিনি যখন সিংহাসনে বসেন তখন ভারতে তুর্কি রাজ্যের সীমানা থেকে রাজতন্ত্রের আদর্শ পর্যন্ত সবই ছিল অনিশ্চিত এবং ত্রুটিপূর্ণ। কিন্তু তার দৃঢ় নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ক্ষেত্রে উনি সুনিশ্চয়তা দান করেছিলেন এবং সাম্রাজ্যকে একটা সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন। ঠিক আছে? এগুলির ডিটেইলস এ গিয়ে লাভ নেই। এই যে যেটা আমি বলি শিশু যে তুর্কি রাষ্ট্র ছিল সেটাকে উনি কিন্তু কেবলমাত্র পতনের হাত থেকেই রক্ষা করেননি। উনি কিন্তু এটাকে দৃঢ়তার সঙ্গে উনি এটাকে লালন-পালন করে বড় করেছিলেন এবং একটা রাজতান্ত্রিক আদর্শও দিয়েছিলেন। ঠিক আছে? এইবারে এই পার্টটা আমাদের জন্য খুব ইম্পোর্টেন্ট। শাসন ব্যবস্থার যে পার্টটা আছে এটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? দেখো কি আছে? মোহাম্মদ ঘুরি মধ্য এশিয়া নিয়ে অধিক ব্যাপৃত থাকায় এবং কুতুবউদ্দিনের শাসনকাল স্বল্পমেয়াদী হওয়ায় তারা ভারতে কোনো সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে পারেননি। মোহাম্মদ ঘুরি ভারত জয় করেছেন তরাইনের যুদ্ধের পর। কিন্তু উনি এইখানে কিন্তু কোন রকম শাসন ব্যবস্থা কায়েম করতে পারেননি। শাসন ব্যবস্থা ইন দ্যা সেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ কোন সেটআপ দিতে পারেননি। কারণ উনি মধ্য এশিয়ায় ব্যস্ত ছিলেন। আর অপরপক্ষে কুতুবউদ্দিন আইবক অলরেডি তার শাসনকাল সমস্যায় জর্জরিত ছিল। বিভিন্ন চ্যালেঞ্জেস ছিল। যেগুলি কিন্তু ইনহেরিট করেছিলেন ইলতুৎমিশও সমস্যাগুলি। তো এবং উনার শাসনকাল ছিল খুবই স্বল্প মেয়াদী। আমরা দেখেছি যে ১২০৬ থেকে ১২১০ সাল পর্যন্ত। এই অল্প সময়ের মধ্যে উনি তো সাম্রাজ্যকেই সুদৃঢ় করতে পারেননি। অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ তো করবেন দূরের কথা। ঠিক আছে? সুতরাং তারা দুজন কিন্তু ভারতবর্ষে একটা তুর্কি শাসন ব্যবস্থা বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ কিন্তু দিতে পারেননি। ওই অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপটা কিন্তু ভারতবর্ষে ইন্ট্রোডিউস করেছিলেন বা ইজাদ করেছিলেন কিন্তু আমাদের শামসুদ্দিন ইলতুৎমিশ। এই যে কুতুবউদ্দিনের অসমাপ্ত কাজ সম্পন্ন করেন ইলতুৎমিশ। সবগুলিই করেছে। অনেকগুলি আছে যেগুলি সম্পন্ন করেছেন। একটা হলো যে সমস্যাগুলি ছিল সেগুলিকে সম্পন্ন করেছেন। একটা হলো যে শাসনতান্ত্রিক যে জিনিসগুলো দিতে পারেননি কুতুবউদ্দিন আইবক সেগুলি কিন্তু ইলতুৎমিশ দিয়েছেন। আরো একটা জিনিস দিয়েছেন যেটা দেখার জন্য মানুষ দিল্লিতে যায় এবং দেখে আসে। দিল্লিতে গেলে সবাই এখানে ঘুরতে যায় একবার। আমিও গিয়েছিলাম। বলব কি? সেটা পরে আসছে। জানতে হলে দেখতে হবে ক্লাসটা। ঠিক আছে? তো কুতুবউদ্দিনের অসমাপ্ত কাজ সম্পন্ন করেন ইলতুৎমিশ। তিনি দিল্লির সুলতান শাহির প্রশাসনিক কাঠামোর প্রাথমিক রূপরেখাটি তৈরি করেন। যে একটা প্রাইমারি যে একটা রোড ম্যাপ আছে সেটা কিন্তু উনি দিয়েছিলেন দিল্লি সুলতানের। ঠিক আছে? দাস তুর্কি, স্বাধীন তুর্কি ও স্থানীয় হিন্দুদের নিয়ে তিনি একটি আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি গড়ে তোলেন। একটা আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি গড়ে তোলেন যার অংশ ছিল দাস তুর্কি, স্বাধীন তুর্কি এবং স্থানীয় যারা হিন্দু ছিল তারা। ঠিক আছে? ওকে? তারপর কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে তিনি শক্তিশালী করার জন্য ৩ টি ব্যবস্থা অবলম্বন করেন। ইক্তা প্রথার প্রবর্তন করেন। এইবার প্রশ্ন হলো এই ইক্তাটা কি?
ঠিক আছে? আসছি আমরা। সেই সঙ্গে একটি কেন্দ্রীভূত স্থায়ী সামরিক বাহিনী গঠন এবং নতুন মুদ্রানীতি প্রবর্তন। ৩ টা জিনিস। ইত্যানীতির প্রবর্তন, স্থায়ী সেনাবাহিনী এবং মুদ্রানীতির প্রবর্তন। এই ৩ টি আমাদের পড়তে হবে। ঠিক আছে? তো এখানে হয়তোবা খুব সম্ভবত ইক্তাটা এখানে দেওয়া হয়নি ঠিক করে। ইক্তাটা কি দেওয়া হয়নি। আমি বলছি ইক্তাটা কি। যখন তুর্কি শাসকরা কোন একটা অঞ্চল জয় করতেন, তখন ঐখানে ওরা একটা মিলিটারি অফিসার বা সামরিক শাসককে পাঠাতেন। তার অধীনে, ঠিক আছে? তার দায়িত্ব থাকতো ওই অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষা করা। শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং ওই অঞ্চল থেকে রাজস্ব আদায় করা। বুঝা গেছে? মনে করো একটা বিশাল সাম্রাজ্য ছিল দিল্লি সুলতানির অধীনে এবং এই সুলতানিকে খাস জমি বাদে বাকি যে অঞ্চলগুলি ছিল, সুলতানের নিয়ন্ত্রণ ব্যতীত যে বাকি অংশগুলি ছিল, সেখানে উনি কি করছেন? উনার একজন বিশ্বস্ত অনুগামী, অনুচর বা কর্মচারীকে পাঠাচ্ছেন। ইক্তাদার বানিয়ে। ইক্তা শব্দের অর্থই হলো অংশ। এই সাম্রাজ্যকে যে ভাগ করে উনি পাঠাচ্ছেন একজন ইক্তাদারকে, তার কাজ হলো ওই অঞ্চলে যে নববিজিত অঞ্চল আছে, ওই অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং ওই অঞ্চল থেকে রাজস্ব আদায় করা। এবং রাজস্ব আদায় করার পর তার ওই অঞ্চলে থাকার জন্য ভরণ-পোষণ, শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যতটুকু টাকা-পয়সা খরচা হচ্ছে সেটা ব্যয় করা এবং সব ব্যয় মেটানোর পর তার বেতন গ্রহণ করার পর যে উদ্বৃত্ত বা অতিরিক্ত রাজস্ব আছে সেটা রাজকোষে পাঠানো। এবং এই ব্যবস্থার মধ্যে কিন্তু বদলি ব্যবস্থা ছিল। কোন স্থায়ী ছিল না। কাউকে কিন্তু সরাসরি বংশানুক্রমিকভাবে কিন্তু ইক্তা দেওয়া হতো না। একজন কর্মচারীকে আজকে মনে করো উদয়পুর ইক্তা দেওয়া হয়েছে, কালকে ওকে বদলি করে নিয়ে আসা হচ্ছে আ বিশালগড়ে বা ডিস্ট্রিক্টের মতো মনে করো। গোমতী ডিস্ট্রিক্টের যে আ ডিএম আছে তাকে সরিয়ে আনা হচ্ছে সিপাহীজলায় এরকমভাবে। যাতে এক অঞ্চলের দীর্ঘদিন থেকে তারা যাতে বিদ্রোহী না হয়ে উঠতে পারেন। এই ইক্তা ব্যবস্থা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রশ্ন আসে যে ইক্তা ব্যবস্থা ভারতবর্ষে কে প্রবর্তন করেন? এটার আনসার শামসুদ্দিন ইলতুৎমিশ। যখনই ইক্তা ব্যবস্থা দেখবে শামসুদ্দিন ইলতুৎমিশ কোন রকম ডাউট ছাড়া মার্ক করে দেবে। কোন ডাউট নেই। ঠিক আছে? ইক্তা ব্যবস্থা গেছে। এখানে কয়েকটা মন্তব্য আছে ইক্তা ব্যবস্থা নিয়ে। পিডিএফটা তোমরা যখন পাবে দেখে নিও একটু। তারপরে আসো মুদ্রানীতি। হ্যাঁ? রূপার তৈরি একটা মুদ্রা উনি প্রবর্তন করেন যার নাম ছিল টংকা এবং তামার তৈরি মুদ্রা প্রবর্তন করেন যার নাম ছিল জিতল। আজকে যে আমরা টাকা বলি, এই টাকা শব্দটার কিন্তু উৎপত্তি হয়েছে টংকা থেকে। টংকা বা টংকা থেকে কিন্তু টাকা শব্দটার উৎপত্তি হয়েছে। ঠিক আছে? তো একটা পিতলের তৈরি মুদ্রাও কিন্তু ওই সময় প্রবর্তিত হয়েছিল। ঠিক আছে? একথা নিঃসন্দেহে বলা যায় যে ভারতের আধুনিক টাকার আদিম পূর্বপুরুষ হলো ইলতুৎমিশ প্রবর্তিত টংকা বা টংকা। ঠিক আছে? তাহলে ইলতুৎমিশ একটি রূপার মুদ্রা প্রবর্তন করেছিলেন। সেই রূপার মুদ্রার নাম কি? পরীক্ষায় প্রশ্ন আসবে এমসিকিউ। টংকা। টংকা কে প্রবর্তন করেন? টংকা মানে কি সোনার মুদ্রা, রূপার মুদ্রা, তামার মুদ্রা নাকি পিতলের মুদ্রা? সিমিলারলি জিতল এটা তামার মুদ্রা। এরকম ভাবে প্রশ্ন ফ্রেম হয়। তো এই কারণে এগুলিকে বাদ দিয়ে যাওয়া যায় না। এগুলি তোমাদের পড়াতে হয়। এখন আমি একটা কোয়েশ্চেন এর আনসার বলে দিলাম তোমাদের মনে থাকবে না। এই কারণেই কিন্তু পুরোটা ক্লাস করাতে হচ্ছে। আরেকটা ক্লাস করাতে হচ্ছে শাসন ব্যবস্থার জন্য ইলতুৎমিশের। ঠিক আছে? তো ব্যবসা-বাণিজ্যের যে জোয়ার বইতে শুরু করেছিল সেই সময় তার কিন্তু একটা সুস্পষ্ট ধারণা কিন্তু আমরা এখান থেকেই দেখতে পাই। ঠিক আছে? তারপর দিল্লি সুলতানের স্বাধীন সত্তা। এটা আমরা জানি অলরেডি। কিভাবে উনি স্বাধীন সত্তা প্রতিষ্ঠা করেছিলেন দিল্লি সুলতানের। কিভাবে উনি খালিফার কাছ থেকে অনুমোদন লাভ করেছিলেন। কিভাবে উনি আ খোয়ারাজিম, খিবা, গজনি বা মধ্য এশিয়ার থেকে আ ঘুরি বা মধ্য এশিয়ার যে দেশগুলি ছিল সেগুলি থেকে কিভাবে উনি ভারতকে মুক্ত করেছিলেন। কিভাবে উনি তাজউদ্দিন ইলদুসকে পরাজিত করেছিলেন। তো এই সম্পূর্ণটাই হলো গিয়ে এই অঞ্চলের এই অংশের উপজীব্য বিষয়। সেটা আমরা পড়ে নিয়েছি আগের ডিটেইলস এ। এটা আর দরকার নেই আমাদের। মুদ্রা কথা হলো উনার সময় দিল্লি সুলতানি একটা সত্যিকার অর্থে স্বাধীন সুলতানিতে পরিণত হয়েছিল। ঠিক আছে? এবার রাজতান্ত্রিক আদর্শ।
এটাও এত একটা ইম্পোর্টেন্ট না। এখানে বলা হচ্ছে যে কুতুবউদ্দিন আইবকের সময় ঐরকম একটা রাজতান্ত্রিক আদর্শ উনি দিয়ে যেতে পারেননি স্বল্প মেয়াদের জন্য। যে রাজতান্ত্রিক আদর্শটা ফলো করা হতো সেটা কিন্তু আমাদের দিয়েছিলেন ইলতুৎমিশি। যেটা পরবর্তীকালেও ফলো করে আসছেন। যেটাকে আরেকটু এনহ্যান্স করেছিলেন বলবন, গিয়াসউদ্দিন বলবন, তারপর আলাউদ্দিন খুলজি, হ্যাঁ? রাজতান্ত্রিক আদর্শ যে থিওরি অফ কিংশিপ, ঠিক আছে? তো ইলতুৎমিশের জন্য সেটা এতটা ইম্পোর্টেন্ট না। তবে আমি দিয়ে দিচ্ছি। যদি বাই চান্স তোমরা দেখতে চাও, তোমরা দেখতে পারো। স্ক্রিনশট নিতে পারো একটা এখান থেকে পড়ার জন্য। এই যে, এই যে বাগদাদের খালিফা সবকিছুই আমরা অলরেডি করে দিয়েছি। শেষ হলো দিল্লির আন্তর্জাতিক মর্যাদা। ঠিক আছে? তো এখানেও সেম জিনিসটা ইলতুৎমিশ ছিলেন মধ্যযুগীয় দিল্লি নগরটির প্রকৃতি স্থপতি। যদিও দিল্লি যে শহরটা আছে সেটা ৭ টা শহর মিলে গড়ে উঠেছে। ৭ টা শহর বিভিন্নটা বিভিন্ন সময়ে গড়ে উঠেছে এবং ৮ টা শহর অ্যাকচুয়ালি যে নিউ দিল্লি আছে সেটা ব্রিটিশ আমলে গড়ে উঠেছে। তো উনার সময় থেকেও একটা শহর গড়ে উঠেছিল ওই সময় যে মেহরৌলি যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটার মধ্যে কিন্তু ওদের যে কীর্তিকলাপগুলো ছিল সেগুলি সীমিত ছিল। তবে যাই হোক এটা অন্যদিন আমরা আলোচনা করব। আলাউদ্দিন খলজি পড়ার সময় আলোচনা করব। ইলতুৎমিশেরটা আমরা দেখি একটু কি হচ্ছে। আ ইলতুৎমিশ ছিলেন মধ্যযুগীয় দিল্লি নগরীর প্রকৃত স্থপতি। কুতুবউদ্দিনের আমলে দিল্লি সাময়িকভাবে রাজধানীর মর্যাদা পেলেও ইলতুৎমিশের আমলে থেকেই যে কিন্তু তা প্রকৃতপক্ষে ভারতের তুর্কি রাজ্যের রাজনৈতিক, প্রশাসনিক এবং সাংস্কৃতিক প্রাণকেন্দ্রে পরিণত হয়। অর্থাৎ সাময়িকভাবে কুতুবউদ্দিনের সময় দিল্লিকে রাজধানী বানানো হলেও ইলতুৎমিশের সময় কিন্তু দিল্লিকে প্রকৃত মর্যাদা দেওয়া হয় এবং সবকিছুর পীঠস্থান বা কেন্দ্রবিন্দুতে চলে আসে কিন্তু দিল্লি। ঠিক আছে? তিনি দিল্লি নগরীতে সুউচ্চ মিনার, মসজিদ, মাদ্রাসা, খানকা, অট্টালিকা ও সুবিশাল জলাশয় দ্বারা সুসজ্জিত করেছিলেন। এর মধ্যে যেটা ইম্পোর্টেন্ট, কুতুবউদ্দিন আইবক একটা মিনার বানানোর কাজ শুরু করেছিলেন। ঠিক আছে? এবং এই মিনারটার কাজ কুতুবউদ্দিন আইবক কিন্তু সম্পন্ন করতে পারেননি। প্লিজ অ্যাটেনশন দাও, খুব ইম্পোর্টেন্ট। কুতুবউদ্দিন আইবক কিন্তু সেই মিনারটার কাজ সম্পূর্ণ করতে পারেননি। এটা সম্পূর্ণ করেছিলেন বা সেই কাজটাকে সম্পূর্ণ করেছিলেন আমাদের ইলতুৎমিশ। ঠিক আছে? সেই মিনারটা দেখার জন্যই কিন্তু দিল্লিতে সব দর্শনার্থীরা গিয়ে থাকে। দিল্লি ভ্রমণে গেলে সেটাও দর্শন করে। সেটা হলো কুতুব মিনার এবং কুতুব মিনার নিয়ে মানুষের মনে একটা ভ্রান্ত বিশ্বাস আছে। কি ভ্রান্ত বিশ্বাস? যেহেতু কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার বানানো শুরু করেছিলেন, সেই কারণে হয়তোবা কুতুবউদ্দিনের নাম অনুসারে কুতুব মিনারের নামকরণ হয়েছে। এটা সম্পূর্ণ এবং সর্বৈব মিথ্যা। কুতুব মিনার নামকরণটা করা হয়েছে কুতুবউদ্দিন কাকির নাম অনুসারে। যিনি একজন ফকির ছিলেন। সন্ত ছিলেন যিনি, সুফি সন্ত ছিলেন যিনি। ঠিক আছে? কুতুবউদ্দিন কাকেরকে আসলে উৎসর্গ করে কুতুবউদ্দিন আইবক এই মিনারটা বানানো শুরু করেছিলেন। ঠিক আছে? এবং পরবর্তীকালে এর কাজ উনি সম্পূর্ণ করতে পারেননি। এই কুতুব মিনারের কাজ কিন্তু সম্পন্ন করেছিলেন আমাদের ইলতুৎমিশ। ঠিক আছে? আর উনার সময়ের কিছু ঐতিহাসিক যারা দিল্লিতে উনার দরবারে স্থান পেয়েছিল, ওদের নামগুলি মনে রাখতে পারো তোমরা। মিনহাজুস সিরাজ, হাসান নিজামি, মোহাম্মদ আউফি, ঠিক আছে? তো নুরুদ্দিন প্রমুখ কিন্তু তার রাজসভাকে কিন্তু অলংকৃত করেছিল। ওকে? আরো কিছু দিয়েছে যে উনি ভারতবর্ষকে দার-উল ইসলাম বা abode of ইসলাম বানাতে চাননি। যারা হিন্দু ছিল তাদেরকে জোরপূর্বক উনি ধর্মান্তরিতকরণ করাতে চাননি। কারণ কি আমরা দেখেছি যে তার যে ইয়ে ছিল শাসননীতি ছিল তার মধ্যে কিন্তু হিন্দুদেরও কিন্তু স্থান দেয়া হয়েছিল দাস তুর্কি এবং স্বাধীন তুর্কিদের পাশাপাশি। ঠিক আছে? তো এটা হলো মোটামুটি আমাদের শামসুদ্দিন ইলতুৎমিশের যে অংশটা আছে সেটা। এই পর্বে যে ইম্পোর্টেন্ট জিনিসগুলো আমরা আলোচনা করেছি সেগুলো আরেকবার একটু মনে করিয়ে দিই। কুতুব মিনার কে শুরু করেছিলেন বানানো এবং কে শেষ করেছিলেন ১ম। তারপরে জিতল তামার টাকার প্রবর্তন, টংকা রূপার টাকার প্রবর্তন ইলতুৎমিশ করেছিলেন সেটা আমাদের মনে রাখতে হবে।
সেই সঙ্গে কিন্তু আরো যে ইক্তা ব্যবস্থা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো ইক্তা ব্যবস্থা, মুদ্রানীতি এবং শিল্প সংস্কৃতির মধ্যে কুতুব মিনার এটা আমাদের ইম্পোর্টেন্ট এবং সেই সঙ্গে কোন সমস্ত বিখ্যাত ব্যক্তিরা তার দরবারের অংশ ছিলেন সেটাও এখানে আলোচনা করা হয়েছে। তো এই পার্টটার মধ্যে irrelevant অনেক কিছু আছে কিন্তু রিলেভেন্ট জিনিসগুলোই বেছে নিতে হবে তোমাদের। কোনটা রিলেভেন্ট আমি বলে দিয়েছি। ঠিক আছে? কিন্তু যেহেতু একটার সঙ্গে একটা সম্পর্ক যুক্ত, আমি ৯ না পড়ালে ১০ এ যেতে পারব না। সে কারণে আমাদের এটা পড়াতে হয়েছে। ঠিক আছে? আশা করি এবার থেকে তোমাদের ইলতুৎমিশ নিয়ে আর কোনো সমস্যা হবে না এবং পরীক্ষা হলে যদি ইলতুৎমিশ থেকে প্রশ্ন আসে, অবশ্যই তোমরা সেটার উত্তর দিতে পারবে। ঠিক আছে? তো আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। আগামী দিন দেখা হবে। তোমাদের সুলতানা রাজিয়া নিয়ে আমরা আলোচনা করব। যেটা খুব ইন্টারেস্টিং হবে। তো ততক্ষণ পর্যন্ত গুড নাইট। আবার দেখা হবে।